রাইট আর্ম নাকি লেফট আর্ম? রাইট আর্ম না লেফট আর্ম? না, সহজ প্রশ্ন একদম। না, রাইট আর্ম না লেফট আর্ম? আপনার তিনজনই কর্পোরেট পার্সোনালিটি, আমি যতটুকু জানি। পাইলট ভাই একটা বড় প্রতিষ্ঠানে রয়েছে, আমজাদ ভাই নিজেই এন্টারপ্রেনার, আপনি নাবিল গ্রুপের সাথে যুক্ত রয়েছেন এবং একটা বড় জায়গায় রয়েছেন। বাংলাদেশের একটা বড় কোম্পানি, আমরা নাবিল গ্রুপকে কাউন্ট করি, যেহেতু খাদ্যশস্যের ক্ষেত্রে একটা বড় রোল রয়েছে এবং সেক্ষেত্রে বড় ডিরেক্টর সলিউশন অনেক পাওয়ারফুল। তো আমার প্রশ্নটা বাবু ভাই এই জায়গায় যে ধরেন আপনার বোর্ড অফ ডিরেক্টরসের যদি কোনো ব্যক্তি কোন একটা মিডিয়া অফিশিয়ালি গিয়ে আপনাদের বোর্ড অফ ডিরেক্টরসের আরেকজনের ব্যাপারে দুর্নীতির অভিযোগ তোলে, আপনারা বোর্ড অফ ডিরেক্টর সেটা তদন্ত করবেন কিনা? আমি আমার প্রশ্নে যাচ্ছি, জাস্ট এটুকু একটু জেনে নিই। হ্যাঁ, এইখানে ভাই খুবই স্পষ্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে দেখেন আপনি গণমাধ্যম না 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 কোনোভাবে প্রথম কথা হচ্ছে আমি নাবিলের ডিরেক্টর না, বোর্ড অফ ডিরেক্টর না, এটা হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, সেকেন্ডলি হচ্ছে যে আপনি কোথায় ধরেন কে কোথায় কি বললো, আপনি নিশ্চয়ই জানেন যে বিসিবি একটা প্রতিষ্ঠান, একটা অর্গানাইজেশন, তার একটা নির্দিষ্ট নিয়ম আছে, একটা পন্থা আছে। সেই নিয়ম এবং পন্থায় যদি তথ্য প্রমাণ সহ কেউ যদি কোনো অভিযোগ দায়ের করে, নিশ্চয়ই বিসিবি সেটা। এই জায়গায় বাবুর প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনারা তিনজন গত 3 মাস রানিং আপনারা বোর্ডে রয়েছেন এবং আপনারা তিনজনের বাইরে যদি আমরা দেখি যে লাস্ট 6 মান্থস সেখানটায় হচ্ছে বুলবুল ভাই ইজ ডুইং হিজ প্রেসিডেন্সি এবং ভালোভাবে তিনি কাজ করছেন। আলোচনা সমালোচনা থাকবে, এটা বেস্ট না, অনেক জায়গায় অনেক ঝামেলা থাকতেই পারে। এখন বুলবুল ভাইয়ের এই টেলিউডকে নিয়ে আপনাদের বোর্ড অফ ডিরেক্টরসের সিটিং ডিরেক্টর যখন একটা টেলিভিশনে, আমার বন্ধু আসিনুরের টেলিভিশন, যমুনা টেলিভিশনে গিয়ে বলে যে একজন বোর্ড পরিচালক হিসেবে শতভাগ নিশ্চিত করে বলছে, পয়েন্টটা দেখেন, এটা যমুনা টেলিভিশনে কাজ, একজন বোর্ড পরিচালক হিসেবে তিনি শতভাগ নিশ্চিত করে বলছেন সিটিং ডিরেক্টর পাপনের 15 বছরের দুর্নীতির সমান দুর্নীতি হয়েছে সবশেষ 6 মাসে। পাপন 15 বছর 180 মাস ইজ ইকুয়াল টু বুলবুলস 6 মান্থস। বুলবুল ভাই গত 6 মাসে দুর্নীতি হয়েছে এরকম একটা ক্লেম করছেন একটা ন্যাশনাল টেলিভিশনে গিয়ে আপনাদের ডিরেক্টরদের একজন। এটা ভয়াবহ। আমি শেষ করি, বুলবুল ভাই গতকাল বলেছেন যে আমি এটা ডিফেন্ড করছি, আমি এটা মানি না। তার মানে একজন বলছেন দুর্নীতি হয়েছে, একজন বলছেন আমি মানি না। এই ব্যাপারে আপনারা কি কোনো তদন্ত কমিটি ফর্ম করবেন কিনা? বা আমি শুরুতেই আপনাকে বলেছি, এটা হচ্ছে দেখেন কোনো যতক্ষণ পর্যন্ত না বোর্ডের কাছে কোনো অভিযোগ প্রপার ওয়েতে না আসবে, কারণ এখানে ইনভেস্টিগেশন একটা নিয়ম আছে, একটা পন্থা আছে। এই অভিযোগটা দিবে কে বাবু? এই অভিযোগ তো টেলিভিশনে গিয়ে 18 কোটি মানুষের কাছে গিয়ে তিনি দিয়েছেন। দেখেন আমরা যখন বক্তব্য দিই বা আমরা অনেক সময় কথা বলি, তখন তো সবসময় যে আমরা ঠিকঠাক কথা বলতে পারি এরকম না। আবার অনেক সময় থাকে যে না না আমি একটু বলছি, অনেক সময় আছে যে ধরেন আমাদের কি বলে যে একটা এক্সাম্পল দিতে গিয়ে আমরা এই কথা বলি আর কি, অনেক সময় অনেক রকমের কথা কিন্তু আমরা হ্যাঁ, তো কিন্তু উনি কিন্তু কথা বুলবুল ভাইয়ের কথা বলেন নাই, এরকম কোনো কথা মানে একদম স্পেসিফিক বলে না কিন্তু বলেন নাই। পাপনের 15 বছর আর বুলবুলের 6 মাস সমান সমান যদি হয়, মানে গত বা এটা রানিং বোর্ডে 6 মাসের লিডার কে তাহলে? আচ্ছা, একটা জিনিস আপনি নিজেও যদি ই করেন, আমি আপনার লাস্ট কন্টেন্টটাও দেখেছি, সেখানে আপনি নিজেও বলেছেন যে আমি নিজেও এটা বিশ্বাস করি। হ্যাঁ, আপনি নিজেও এটা বলেছেন। তো এটা খুব স্বাভাবিক যে 15 বছরের ব্যয় আয় বা আপনার 6 মাসের আয় বা ব্যয়, এই দুইটা কি কখনো বা যে অ্যাক্টিভিটিস থাকে সেটা কখনোই এক জায়গায় মিলে না, কোনোভাবেই সংখ্যায় মিলবে না। তো সেখান থেকে কিন্তু আমরা নর্মালি বুঝতে পারি যে হ্যাঁ, এটা ওনার এক ধরনের হয়তো ব্যক্তিগত মতামত, উনি হয়তো একটা জিনিস বোঝাতে চেয়েছেন, সেটা হয়তো প্রপারলি বোঝা। হ্যাঁ, এটা যদি অবশ্যই তো এটা না, এটা যদি বোর্ডে এটা উনি ক্ল্যারিফাই করেছেন যে এখানে উনি ইনস্ট্যান্ট ওই সময় ওনার এই ধরনের বক্তব্য চলে এসেছে এবং এটা উনি কিছু মিন করেননি। সো ইফ রিকোয়ার্ড উনি ফার্দার ক্ল্যারিফিকেশন দিয়ে দেবেন। একজন মানুষ পাপনের 15 বছর মাথায় দেখেছে, বুলবুলের 6 মাস মাথায় দেখেছে, মিন না করে এটা বলেছে। এইখানে ভাই আমি একটু বলি, সেটা হচ্ছে যে কোনো ইস্যু নিয়েই কথা হতে পারে, বোর্ড যে কোনো বিষয় তদন্ত করতে পারে, কিন্তু সেটা যদি বোর্ডের নিয়ম অনুযায়ী, নীতি অনুযায়ী সেই ধরনের কোনো প্রস্তাবনা আসে বা সেই আসলে বোর্ড অবশ্যই সেটা করবে। করেছে বাবু ভাই আপনাদেরকে এই বক্তব্যটা? হ্যাঁ, খুবই অনেস্টলি বলবো যে এটা যে কোনো ধরনের স্লিপ অফ টাং যে কারো জন্য বিব্রত করতে পারে। তারেক রহমানকে কি আসলে আপনারা ইনভাইট করার চিন্তা করছেন কিনা, খেলা দেখতে আসলে কেমন লাগবে? পাশাপাশি আপনার প্লেইং ক্যারিয়ারে তারেক রহমানের ছোট ভাই কোকো একটা বড় অবদান ছিল ক্রিকেট বোর্ডে, আপনি তখন দেখেছেন, অনেক সুবিধা পেয়েছেন বা অনেক কিছু আপনাদের স্মৃতিচারণ যদি করেন, কোকোর বিসিবিতে আসলে অবদান কেমন ছিল? আর তারেক রহমানকে বিসিবি বিপিএল এ ইনভাইট করবে কোনো একটা ম্যাচে, এরকম চিন্তা ভাবনা আছে কিনা? দেখেন, অ্যাজ এ পার্সোনালি এটা আমি বলতে পারি, নট বোর্ড পরিচালক হিসেবে। আমি তো তখন বোর্ড পরিচালক ছিলাম না, আমি অ্যাজ এ পার্সন আমি খেলোয়াড় ছিলাম এবং আমার জানা মতে কোকো ভাইয়ের সাথে আমার খুব সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছিল এবং
আমি তখন বেশ কয়েকবার ক্রিকেট বোর্ডে এবং বিশেষ করে গুলশানে অফিসে অনেক আলাপ করেছি। আমার দেখা মতে উনি একজন ফ্যান্টাস্টিক মানুষ ছিলেন এবং ক্রিকেট লাভার ছিলেন, এবং আমি যতদূর জানি উনি তার যে বাবা মার যে জায়গাটা, সেই জায়গার অবস্থান থেকে উনি কোনোদিনই খেলাধুলার জায়গাতে কোনো ধরনের অ্যাডভান্টেজ দেন নাই, বরঞ্চ উনি সবসময় কী করে প্রপার ইউটিলাইজেশন করা যায় এবং প্রপার যোগ্য মানুষদেরকে কোথায় নিয়ে আসা যায়। আপনি যদি দেখেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্টে যে জায়গাটা ছিল, আপনি খেলা আছে কিনা জানা এইচপি, আমার কাছে মনে হয় যে ওনার একটা বিশাল একটা প্ল্যান ছিল, ফিউচার প্ল্যান। এবং ওই সময় আমি জানা মতে তখন আমরা কেবল ন্যাশনাল টিমে খেলছি, পিছনে মুশফিক, তামিম বা যারা যারা ছিলেন, আমার কাছে মনে হয় দেখেন ওই সময়টা রিচার্ড ছিলেন আমাদের কোচ। সুপার চমৎকার কাজ হচ্ছিল। তো আমি যতটুকু মিশেছি, যতটুকু দেখেছি, ফ্যান্টাস্টিক মানুষ ছিলেন ক্রীড়াঙ্গনের জন্য আমার কাছে মনে হয়। আমি মিস করেছি, এমনকি আমার মনে আছে যে অ্যাজ এ কী বলবো, যে আমি ওনার কবরও জিয়ারত করেছি। আমার অনেক সময় আমাদের অনেক রুলস অ্যান্ড রেগুলেশন থাকে খেলোয়াড় হিসেবে, যে আমরা বিভিন্ন সময় এই যাওয়া যাবে না, ওই যাওয়া যাবে না, বাট আমি তাকে সবসময় রেসপেক্ট করি, এখনও করি, বিকজ হচ্ছে যে উনি একজন ক্রিকেট লাভার ছিলেন এবং খুব ভালো অর্গানাইজার ছিলেন, সৎ অর্গানাইজার ছিলেন। আর এমনি তারেক ভাই, একটু আপনার কাছে যদি আসি। ইয়েস প্লিজ। হ্যাঁ, আপনি বলছিলেন একটু আগে যে আমরা আসলে সব জায়গায় যেতে চাই, প্লেয়ারদের একটা সুবিধা হচ্ছে যে কোনো স্টেক হোল্ডারের কাছে সহজে রিচ আউট করতে পারে। আপনার বক্তব্যের একটা পর্যায়ে আমি পেয়েছি যে কোনো স্টেক হোল্ডার আছে। আপনি ক্যাটাগরি সি, রাইট? জি জি জি। ক্যাটাগরি সি, সো ইউ ডিল উইথ দ্য ক্রিকেটার্স। সো আপনার বিভাগের একজন নারী ক্রিকেটার অনেক কমপ্লেইন করেছিল, আমরা শুনেছি সেই জায়গায়, বাট আপনি তার সাথে কোনো কমিউনিকেট করেন নাই। ক্রিকেটারদের ক্ষেত্রে তো ক্যাটাগরি সি ডিরেক্টরের রেসপন্সিবিলিটি বেশি। উইথ ডিউ রেসপেক্ট, যে কে যোগাযোগ করেছিল আপনাকে যে জানতে চাচ্ছিলাম, একজন নারী ক্রিকেটার কতদিন আগে? আরো ধরেন মাস দেড়েক। আপনি কতদিন আগে আমার সাথে যোগাযোগ করুন? 1.5 মাস আগে। 1.5 মাস আগে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা, মানে আপনি যোগাযোগ করেননি, সে দাবি করেছে বিসিবি থেকে অন্যরা যোগাযোগ করেছে, কিন্তু পাইলট ভাই যোগাযোগ করে নাই। আমি তো ধরেন, না হলে বাংলাদেশে কয়েক হাজার মানুষ ক্রিকেট খেলে, ছেলে হোক মেয়ে হোক। আমি একজন খেলোয়াড় হিসেবে, ফরমার প্লেয়ার হিসেবে, আমি কি সবার কাছে যে কার কি প্রবলেম কি সম্ভব? সবাই কি যৌন হয়রানির অভিযোগ করে না? আমাকে কিন্তু আপনি যেভাবে কোশ্চেন করেছেন আমি সুন্দরভাবে আনসার দিচ্ছি। আমার কাছে সেই ধরনের কোনো কথা আসে নাই, কোনো লিখিত কোনো কথা আসে নাই, তাহলে আমি কেন কীভাবে রেসপন্স করবো? বোর্ডে তো লিখিত দিয়েছে, আমার কাছে আসে না, আমি পাই নাই। এটা না, যেহেতু ওমেন্স উইংসের ব্যাপার আছে, সেটা ওমেন্স উইংসের কাছে যাবে। আপনাকে বোঝা উচিত, যেহেতু আপনি কর্পোরেটের কথা বললেন, আমি কিন্তু গ্রাউন্ডস দেখি। আমি যত বড়ই প্লেয়ার হই না কেন, আমাকে গ্রাউন্ডস রিলেটেড মন্তব্য করতে হবে। যখন আমি অ্যাজ এ প্লেয়ার থাকবো, তখন সব কিছু খেলা নিয়ে আমি সমালোচনা করতে পারবো, আলোচনা করতে পারবো। যখন আমি কর্পোরেট জায়গাতে কাজ করব, তখন কিন্তু আমাকে বুঝতে হবে, আমি কিন্তু ইচ্ছা করলে মিডিয়া নিয়ে কথা বলবো না। আমি পছন্দ করি না, বিকজ তাদের ডিপার্টমেন্ট, অন্য ডিপার্টমেন্ট, তারা বলা উচিত। যেটা অনেক সময় আগের বোর্ডে একজন দুজন মানুষ সব বোর্ড দিয়ে কথা বলেছেন, আমি পছন্দ করি না আর কি। বেসিক্যালি আমার কাছে মনে হয় যে যার যে বক্তব্য হওয়া উচিত, তার সেই জায়গা থেকে আসা উচিত। আপনি যেটা বললেন, আমার মনে হয় যে আমি কিন্তু এরকম কোনো কথা শুনি নাই বা আমার কাছে আসা নাই। আপনি যদি দেখাতে পারেন, আমি খুব খুশি হব। না, অবশ্যই আপনাকে আমি দেখাবো নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই। আমার এরকম আপনাকে যদি বলা হয়, আমার কাছে না হলে কয়েক হাজার SMS আসে, ফোন আসে, আমি অনেকগুলো চেকও করি না, অনেকগুলো দেখি না, বিকজ যেগুলো নাম্বার সেভ করা আছে সেগুলো আমি ধরি। আপনার কাছে নিশ্চয়ই পারবে প্রতিদিন এই নারী নির্যাতন ফোন বা SMS নিশ্চয়ই প্রতিদিন আমার কাছে এখন পর্যন্ত আসে না, পাই নাই। না, অ্যাটলিস্ট আমি ফোন টেক্সটগুলো দেখি, কিন্তু আমার কাছে আসে না। এটার নাম জানে, এটা নিয়ে অনেক রিপোর্ট হয়েছে, এটা দুঃখজনক আসলে আপনার কাছে সে রিচ আউট করতে। হ্যাঁ, বিকজ এটা ওই নারীটা হয়তো জানে যেটা ওমেন্স উইংসে যাবে, এই জন্য হয়তো আমার সাথে রিচ করে। একটা প্রশ্ন, উইমেন্স উইং নিয়ে আমি প্রশ্ন করতে চাই। আপনি বলেছেন যে গ্রাউন্ডস ডিপার্টমেন্টে আপনারা যে তদন্ত কমিটি করছেন, আপনি চান না যে গ্রাউন্ডসে কেউ থাক, রাইট? অন্যরা কোনটা? গ্রাউন্ডস ডিপার্টমেন্টের যে তদন্ত কমিটি হয়েছে মাটি চুরি নিয়ে। জি, মাটি চুরি হয়েছে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না, বাট আমরা যে মাটিটা ওখানে থাকার কথা ছিল, ওই পরিমাণ মাটিটা নাই। এখন চুরি হয়েছে কি হয়নি, এটা কিন্তু আমি এখন বলতে পারবো না, আনলেস যতক্ষণ পর্যন্ত তদন্ত কমিটির রিপোর্ট না দিয়ে। তদন্ত কমিটি আপনারা বলছেন যে গ্রাউন্ডসের কেউ থাক, সেটা আপনারা চান না। আমি চাই না, বিকজ হচ্ছে কেন জানেন, ব্যক্তিগতভাবে, বিকজ যে ডিপার্টমেন্ট হয়েছে ওই ডিপার্টমেন্টের বাইরে আপনি যদি অঙ্ক মিলান, ওখানে অ্যাকাউন্টসে একটা ইনভলভমেন্ট আছে, যে টাকাটা কিভাবে গেল, অডিট ডিপার্টমেন্টের একটা ব্যাপার আছে, সাথে দুজন আইন একজন ব্যাপার আছে, সাথে একজন যারা তদন্ত করে অভ্যস্ত, বিকজ আমার ওই এক্সপিরিয়েন্সটা নাই তদন্ত করার। তো আমি মনে করি যে ন্যায্য একটা জিনিস এখানে আসা উচিত, যে জিনিসটা আমাদের এখানে কখনোই রেজাল্ট আসে না। সবসময় শুনি যে আমরা তদন্ত করছি, কখনোই আমি দেখি না হিস্ট্রিতে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে। ওই
ওই জি ভাইয়া। যেহেতু মানে এটা খুব নিউট্রালাইজ করার জন্য আপনি জিনিসটা আমি জিনিসটা রেখেছি, বিকজ এখানে আমাকেও যদি উনি ডাকেন আমি সেখানে উপস্থিত হতে চাই। জি, এখন আমার প্রশ্ন ঠিক ওই জায়গায় যে নারীদের নিয়ে এত বড় অভিযোগ, ঠিক আছে, সেখানটা আপনারা আবার নারীর চেয়ারম্যানকে হচ্ছে কমিটিতে রাখলেন কোথায় দেখেন, এটা কিন্তু ওই ডিপার্টমেন্টের ব্যাপার। আমি অ্যাজ এ পার্সন আমি চিন্তা করেছি অ্যাজ এ চেয়ারম্যান। এখন অন্য চেয়ারম্যান কীভাবে দেখছেন সেটা তার ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। এটা কিন্তু আমার ডিপার্টমেন্টের ব্যাপার। চেয়ারম্যান ফর্ম করেনি, বিসিবি করেছে। আমি সুপারিশ করেছি, অফকোর্স আমি সুপারিশ করেছি অ্যাজ এ চেয়ারম্যান যে আমাকে, হ্যাঁ নারীদের কমিটি তো বিসিবি ফর্ম করেছে। বিসিবি ফর্ম করছে নিশ্চয়ই। বিসিবি চেয়ারম্যান হয়তো ওমেন্স উইংসের চেয়ারম্যান হয়তো কোনো মতামত দিয়েছেন বা কিছু একটা করেছেন, এবং আমার কাছে মনে হয় যে আমার ডিপার্টমেন্টের নিউট্রাল হবে সেক্ষেত্রে। কোনটা আমার ডিপার্টমেন্টটা, আপনি তো মনে করেন যে আমারটা? সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে থাকা উচিত না। আমার গ্রাউন্ডসে গ্রাউন্ডসে না, আমি বলছি গ্রাউন্ডসে যেহেতু আপনি মনে করছেন হ্যাঁ। যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে ইনভলভমেন্ট না থাকাটাই বেটার নারীদের ক্ষেত্রে। এটা আমার কাছে দেখেন, একটা মানুষ দেখেন, আপনাকে বলি একটা কোচ চ্যাম্পিয়ন হবে কিভাবে, আপনি ক্রিকেট ভাষায় বলে দিই। কেউ আছে যে ধরেন এই যে বিপিএল এ 6টা টিম খেলতেছে, সব কোচেরই কিন্তু টার্গেট একটা চ্যাম্পিয়ন হবে, রেজাল্টের জন্য খেলে। কেউ আছে যে এদিকে মানে এইভাবে খেলে চ্যাম্পিয়ন হতে চায়, কেউ এভাবে খেলে হতে চায়, কেউ সোজা। আপনি ছাদে উঠবেন, না সিঁড়ি দিয়ে উঠবেন, না লিফটে উঠবেন, না গাছ দিয়ে উঠবেন, দিন শেষে আপনি ছাদে উঠতে হবে টার্গেট। তো এখন ওনার কাছে মনে হয়েছে আমি এইভাবে তদন্ত করে যেতে চাই, উনি গেছেন। আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ পার্সন আমার কাছে মনে হয়েছে আমি এইভাবে তদন্ত করবো। বাট আমি জিনিসটাকে ক্লিয়ার রাখতে চাই। 100 উইকেটসের প্ল্যানটা হচ্ছে, যেহেতু আমি গ্রাউন্ডসে আসছি, আমার মনে হয় যে কিছুটা এক্সপিরিয়েন্স আছে খেলাধুলা নিয়ে। তো আমার মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটকে যদি ভালো জায়গায় যেতে চাই, ক্রিকেট প্লেয়ারদের যদি খেলার ব্যবস্থা হয়, মাঠটা খুব ইম্পর্টেন্ট। মাঠ ছাড়া আসলে ক্রিকেট আগানো খুব কঠিন। তো আপনারা জানেন যে অনেকগুলো মাঠ কিন্তু খুবই বেহাল অবস্থায় পড়ে আছে। ফতুল্লা ইনসাইড এবং আউটটার যদি বলেন, সাথে পূর্বাঞ্চলে যে মাঠটা আছে সেটা কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের মাঠটা ক্রিকেট বোর্ডের, কিন্তু মাঠটা কিন্তু কোনো ধরনের ডেভেলপ হয় নাই। তো এই সব মাঠগুলোকে মোটামুটি একটা আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছি, বাট খুব শর্টলি আমরা চাচ্ছি যে এই বছরের এই সিজনের মধ্যে আমরা চেষ্টা করছি যে মোর দেন 100 উইকেটস বানানোর জন্য। কেন আপনি বুঝাই যে আমাদের অলরেডি প্ল্যান আছে, আমরা দেখেছি ছোটো ছোটো কিছু কাজ আছে যার জন্য হয়তো মাঠগুলোতে খেলা হচ্ছে না। আপনি যদি ফতুল্লার আউটারে যদি দেখবেন যে ওখানে সমস্ত কিছু ফেলা আছে, হয়তো 20% কাজ আছে যার জন্য হয়তো খেলাই হচ্ছে না, পড়ে আছে। ওটাকে যদি ডেভেলপ করা যায়, ওখানে অলমোস্ট 9টা মতো উইকেট হবে। এবং পূর্বাঞ্চলে আমরা অলরেডি কাজটা শুরু করেছি, ইনিশিয়ালি কাজ। আজকে মোটামুটি অনেক কিছু কথাবার্তা বলে আগাইছি আমরা। তো আশা করছি এখানেও 10টা 20টা উইকেট হবে। এবং আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে, আপনি সবাই আমার সাথে একমত হবেন, আমাদের বিভাগীয় যে ভেন্যুগুলো আছে, আপনি যদি দেখেন বগুড়া বলেন, খুলনা বলেন, রাজশাহী বলেন, এটা 20 বছর আগে কিন্তু 5টা করে উইকেট আছে সেন্টারে, এবং সাইডে দুটো 4টা উইকেট আছে। তো এই মাঠগুলোতে যখন এজ লেভেলে খেলা হয় এবং বিসিএল ফার্স্ট ক্লাস যখন খেলা হয়, তো একই ওই 5টা উইকেটে যখন খেলা আলটিমেটলি একটা সময় যে আর গ্রাস থাকে না। তো ওই সেন্টার উইকেটগুলোতে যদি আমরা দুইটা সাইডে দুটো 4টা করে বাড়াই, এবং সাইড উইকেটে দেখা গেলো যে সামনে ড্রেসিং রুমের সামনে দুইটা যে 4টা উইকেট আছে, এর অপোজিট সাইডেও যদি দুটো 4টা উইকেট বানাই, তো এইরকমভাবে। এবং এমন আরেকটা হচ্ছে যে এইভাবে যদি আমরা প্রত্যেকটা ভেন্যুকে যদি ডেভেলপ করতে পারি, তাহলে আমাদের এজ গ্রুপের খেলা এবং সাথে মেন মানে সামনে ভবিষ্যতে যে খেলাগুলো আছে হোম অ্যান্ড অ্যাওয়ে, সেই খেলাগুলোকে আমরা সুন্দর উইকেট দিতে পারি। বিপিএল কোনো একটা ম্যাচ দেখলে কেমন লাগবে? এটা আমি আসলে বলতে পারবো না, বিকজ হচ্ছে আমাদের মিডিয়া ডিপার্টমেন্ট আছেন। আমার মনে হয় যে বিকজ অনেক কিছু ব্যাপার থাকে যেটা হয়তো আমরা খেলোয়াড় হিসেবে, আমি যতটুকু কোকো ভাইকে দেখেছি, আমি আমারটুকু বলেছি, বাদ বাকিটা আমার মনে হয় যে আমি গ্রাউন্ড রিলেটেড কথা বললে ভালো। জি ভাইয়া, পূর্বাঞ্চলের মাটি চুরি নিয়ে আপনারা ইনভেস্টিগেশন কমিটি কথা বললেন, না আরো বেশ ইনভেস্টিগেট কমিটি ছিল, মানে পূর্বাঞ্চল না, মানে বেশ কয়েকটা বছর আগে আমরা মেয়েদের ছিল একটা। দেখেন আমি আপনাকে প্রথমেই বলি, আমি এর আগের দিন একদিন বলছি, আমি কিন্তু আসলে আমার ইচ্ছা ছিল যে একটা আমার গ্রাউন্ডস রিলেটেড একটা প্রেজেন্টেশন দেবো, সবাই মিলে একটা কাজ করতে যায়। আপনাদের কোনো ভিউ থাকলে আপনারা বলবেন, একটা যেন ফিউচার প্ল্যান, যেন সবাই এটাকে বাস্তববাদী একটা প্ল্যান মনে করে, যে না আমরা সবাই মিলে ক্রিকেটের জন্য কাজ করতে চাই। আমিও হয়তো আমার মনে আছে যে আমি সবসময় যখনই কোনো ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করছি গ্রাউন্ডসের, তখনই আমি একা না, আমি ফারুক ভাইয়ের সাথে সারাক্ষণ জ্বালাই, ফারুক ভাইকে ডিস্টার্ব করি, সারিয়া নাফিসকে ডিস্টার্ব করি, আচ্ছা এইটাই হলে কেমন হয়, ওটা হলে কেমন হয়, এই বিকজ আমরা ভুল করতে চাই না, যে এই জিনিসটা যেন আমি একটা ভালো কোয়ালিটি জিনিসটা যেন 2 বছর 5 বছর 7 বছর পরে মানুষ বলতে পারেন না এটা ভালো জিনিস করে গেছেন ওনারা। তো আমি ওটাই বললাম যে আপনি যে কী যেন বলছেন ইনভেস্টিগেশন যেটা বলছেন, দেখেন আমি এর আগের দিন কয়েকটা মিডিয়াতে বলেছি যে দেখেন দুঃখজনক একটা যে আমাদের ওয়ার্ল্ড ক্রিকেটে যদি দেখেন, পার্শ্ববর্তী দেশ দেখেন, অনেক প্লেয়াররা বোর্ডের সাথে এনগেজ হয়, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, ইংল্যান্ড বলেন,
তারা ক্রিকেটকে কী করে আরও ইম্প্রোভাইজ করে ক্রিকেট ডেভেলপ করবে, ক্রিকেটের ডোমেস্টিক ডেভেলপ করবে, মার্কেটিং কীভাবে হবে, আরও কী করে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়বে, দেশের কী করে প্লেয়ার তৈরি হবে, সেই কাজগুলো করে, সেই হার্ড ডিস্ক থেকে তারা ট্রান্সফার করে ওটা ইমপ্লিমেন্ট করে। আমাদের দেশে ধরেন আমরা নির্বাচন হওয়ার পরেই আমি ওই মানে আনফর্চুনেটলি ওই ডিপার্টমেন্টে পড়ে গেছি গ্রাউন্ডসে, যে ওইখানে এসে দেখি মাটি নাই। তো খুবই দুঃখজনক যে আমাদেরকে আবার ওই তদন্ততেও যেতে হয়। তো আমি আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স থেকে বলি, যেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে এই ডিপার্টমেন্টে একটা এটা তদন্ত কমিটি হওয়া উচিত, যেটা গ্রাউন্ডস কেউ থাকবে না, একটা নিউট্রাল তদন্ত কমিটি থাকবে, যেখানে কিনা দুইজন বাইরের আছেন, দুজন আমাদের বোর্ড ডিরেক্টর আছেন, যারা কিনা অডিট এবং ফাইন্যান্সে যারা ওই রিলেটেড থাকবেন, সুবিধা হবে। তো এইভাবে করা আছে। তো খুব শর্টলি আমরা মোটামুটি হাফ হয়ে গেছি তদন্ত, আর হয়তো খুব শর্টলি আমরা হয়তো তদন্তের একটা রিপোর্ট পেয়ে যেতে পারি খুব শীঘ্রই। আমি যতটুকু আশাবাদী, ইনশাল্লাহ এই রিপোর্টটা আশা করছি পাবো। প্রথমবার পেয়েছি। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।